আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের 17 জনের থার্ড শিফটের যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা নিয়ে এসেছি এবং সেগুলো অ্যানালাইজ করব এবং যে প্রশ্নগুলো খুবই কিন্তু রিয়েলস অ্যান্ড অথেন্টিক, ঠিক আছে। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন, ঠিক আছে, প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন সিএএ এর 7টি মৌলিক অধিকারকে 6টিতে হ্রাস পেয়েছে বা 6টিতে হ্রাস করেছে, অর্থাৎ কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, সেটাতে 7টি ছিল মৌলিক অধিকার, সেখান থেকে 6টিতে কনভার্ট করেছে। অর্থাৎ এটা হয়েছে কি 1978 সালে 44তম সংবিধান সংশোধনী মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং এই সম্পত্তির অধিকারকে কোথায় নিয়ে গেছে, সম্পত্তির অধিকার আর নেই, সেই সম্পত্তির অধিকারটাকে আমাদের কিন্তু আইনি অধিকারে কনভার্ট করে দিয়েছে। কিসে কনভার্ট করা হয়েছে? আইনি অধিকারে। সম্পত্তির অধিকার বাতিলের আগে 31 নম্বর অনুচ্ছেদে তালিকাভুক্ত ছিল। এই সম্পত্তির অধিকার 31 নম্বর অনুচ্ছেদে বা 31 নম্বর আর্টিকেলে লিপিবদ্ধ ছিল এবং পরে সেটা বর্তমানে সম্পত্তির অধিকার 300 ক অনুচ্ছেদের অধীনে আইনি অধিকার হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, সেখান থেকে আমরা দেখে নিই। ভারতের মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। সেই 7টি মৌলিক অধিকার কি? সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকারের অধিকার, সম্পত্তির অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার, যার মধ্যে আমাদের 5 নম্বর যে অধিকার, সেই অধিকারকে বাতিল করা হয়েছে, ঠিক আছে। এই মৌলিক অধিকার কিন্তু ন্যায় বিচারযোগ্য, কি ন্যায় বিচারযোগ্য, এবং ভারতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে এই মৌলিক অধিকারের অভিভাবক বলে বিবেচনা করা হয়ে থাকে। নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, কোন সম্রাটের আমলে ভারতে সবচেয়ে বেশি বুদ্ধ স্মৃতিস্তম্ভ স্থাপন হয়েছিল? তাহলে স্মৃতিস্তম্ভ স্থাপন হয়েছিল সবচেয়ে বেশি কোন সম্রাটের আমলে? সেটা হচ্ছে সম্রাট অশোকের আমলে। সম্রাটের শাসনকাল হচ্ছে 268 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। সবচেয়ে বেশি বৌদ্ধ স্মৃতিস্তম্ভ স্থাপনের কৃতিত্ব পান তিনি। অসংখ্য স্তূপ এবং স্তম্ভ নির্মাণের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে বিখ্যাত সাঁচি স্তূপ, অশোকের স্তম্ভ, যার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কী রয়েছে, বৌদ্ধ তীর্থস্থানও অবস্থিত রয়েছে। নেক্সট দেখো সেখান থেকে বলেছে যে নিচের কোনটি গাঙ্গেয় সমভূমির অংশ নয়? গাঙ্গেয় সমভূমির অংশ নয় সেটি বলেছে। তাহলে এখান থেকে প্রশ্ন এসেছে গাঙ্গেয় সমভূমি অর্থাৎ গঙ্গা যে পথ দিয়েছে সেগুলো বাদ দিয়ে যে অপশানটা আছে সেটাই নাকি। নেক্সট দেখো কী রয়েছে, এই স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনটি অরঙ্গজেব নির্মাণ করেছিলেন? তাহলে অরঙ্গজেব নির্মাণ করেছিলেন বিবি কা মকবরা, হলো ভারতের ঔরঙ্গাবাদে অবস্থিত একটি সমাধিসৌধ। 1660 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট অরঙ্গজেব তার প্রথম এবং প্রধান স্ত্রী দিলরাসু বানু বেগম, ঠিক আছে, তার স্মরণে এটি নির্মাণ করেন এবং এটি অরঙ্গজেবের দাম্পত্য ভক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। বিবি কা মকবরা হলো অরঙ্গজেবের নির্মিত দ্বিতীয় প্রধান স্থাপনা, ঠিক আছে, যার মধ্যে সবচেয়ে বড় হলো বাদশাহী মসজিদ, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, থর মরুভূমি কোন দেশে অবস্থিত? থর মরুভূমি কিন্তু ভারতে অবস্থিত। ভারতে এবং পাকিস্তানের মধ্যে ভারতে 85% অবস্থিত এবং কী রয়েছে, পাকিস্তানে কিন্তু 15% অবস্থিত। তার জন্যে আমাদের এটাকে ভারতের এই কী বলা হয়, থর মরুভূমি, অর্থাৎ ভারতের মধ্যে অবস্থিত থর মরুভূমি, বা এটাকে বলা হয় গ্রেট ইন্ডিয়ান মরুভূমি নামেও পরিচিত। এটি আংশিকভাবে উত্তর পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যে এবং আংশিক পূর্ব পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের মধ্যে অবস্থিত। থর মরুভূমি, যাকে গ্রেট ইন্ডিয়ান মরুভূমিও বলা হয়, এবং 77,000 বর্গ মাইল এরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত, যা ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করে। এটি একটি বৃহৎ শুষ্ক অঞ্চল, যার ভূদৃশ্য উত্তরে 52 ফুট থেকে দক্ষিণে 498 ফুট পর্যন্ত বিস্তৃত বালির টিলা দ্বারা আধিপত্য বিস্তার করে। এছাড়াও কী রয়েছে দেখো, থর মরুভূমির জলবায়ু অন্যান্য মরুভূমির মতো দিনে গরম এবং রাতে ঠান্ডা। গ্রীষ্মের দিনগুলি সত্যিই গরম থাকে এবং রাতগুলি ঠান্ডা থাকে, তবে শীতের দিনগুলি উষ্ণ এবং রাতগুলি ঠান্ডা থাকে। গ্রীষ্মে খুব কম বা কোনো বৃষ্টি হয় না, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, ভারতের 26তম, এই প্রশ্নটা আবার রিপিট হচ্ছে। দেখো আমাদের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে। যারা আগে
ভিডিওগুলো দেখোনি, অ্যানালাইজের ভিডিওগুলো দেখোনি, তারা কিন্তু দেখে নাও, প্লেলিস্ট দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আচ্ছা দেখো আমাদের কী রয়েছে, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার, এটা কিন্তু আগেও পড়েছে, ঠিক আছে। 26তম প্রধান নির্বাচন কমিশনকে শ্রী গণেশ কুমার, তিনি 19শে ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, ঠিক আছে। তিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবার 1888 ব্যাচের কেরালা ক্যাডারের অফিসার ছিলেন, ঠিক আছে, কেরালা ক্যাডারের অফিসার। নেক্সট দেখো কী রয়েছে এখানে, দেখো আমাদের ইলেকশন কমিশন থেকে তথ্য কী জেনে নিই আমরা। তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ নির্বাচন কমিশন কি, ইয়ার হেড হচ্ছে ইলেকশন, যেসব নির্বাচন হয় সেগুলোর হেড হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং নমিনেটর হচ্ছে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। অ্যাপয়েন্টার, কে অ্যাপয়েন্ট করে এই নির্বাচন কমিশনারকে, অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়েছেন। এর টার্ম কত সময়কালের জন্য নিযুক্ত থাকে, 6 বছরের জন্য বা আপ টু 65 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 65 বছর এজ পর্যন্ত, বা 65 বছর এজ বা 6 ইয়ার, যেটা আগে হবে তার ক্ষেত্রে মানে সেটাই প্রায়োরিটি পাবে, ঠিক আছে। প্রথম কিন্তু আমাদের ছিল কি সুকুমার সেন, ঠিক আছে, সুকুমার সেন প্রথম যে চিফ ইলেকশন কমিশনার ছিলেন সেটা হচ্ছে সুকুমার সেন। ডেপুটি অর্থাৎ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ডেপুটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আচ্ছা এদের স্যালারি কত থাকে, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া স্যালারি থাকে 2.5 লক্ষ টাকা পার মান্থ, বা $, 3,000 ডলার, ঠিক আছে। নেক্সট দেখো এই প্রশ্নটা আবার সারদা সিনহা, আবার পড়েছি আমরা, এই প্রশ্নটাও কিন্তু পড়েছে। সারদা সিনহা কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত, সারদা সিনহা কিন্তু আমাদের লোকসঙ্গীতের সাথে সম্পর্কিত, অর্থাৎ বিহারের লোকসঙ্গীতের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। সর্বাধিক পরিচিত বিশেষ করে ভোজপুরি, মৈথিলি, হিন্দি এবং লোকসংস্কৃতির ক্ষেত্রে তার অবদান এবং ছড় স্পর্শে গানের প্রতীকী উপস্থাপনার জন্য তিনি গুরুত্বপূর্ণ। তিনি বলিউড অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন। মেনে প্যার কিয়া ছবি, কায়ে তো সে সাজনা গানের জন্য এসব তিনি স্বীকৃতি, বলিউডেও খুব জনপ্রিয়। সারদা সিনহা 1 অক্টোবর 1952, 5 নভেম্বর 2024 একজন ভারতীয় লোক এবং ধ্রুপদী সঙ্গীত শিল্পী ছিলেন, লোকসঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীত শিল্পী ছিলেন। বিবিকা মকবরা কে তৈরি করেন, বিবিকা মকবরা তৈরি করেন ঔরঙ্গজেব, ঠিক আছে, সম্রাট ঔরঙ্গজেব তার স্ত্রী রাবিয়া উল দৌরানির, ঠিক আছে, বা দিলরাস বানু বেগমের স্মরণে নির্মিত হয়েছিল। এর দ্বারা নির্মিত হয়েছিল ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, 1666 সালে 19তম CAA অর্থাৎ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোনটির সাথে সম্পর্কিত। তাহলে দেখো 1966, তাহলে 1966 সালে প্রণীত 19তম সংবিধান সংশোধন নীতির এই বিষয়টির সাথে সম্পর্কিত ছিল নির্বাচনী ট্রাইব্যুনাল বিলুপ্ত, বা অ্যাবলিশন অফ ইলেকশন ট্রাইব্যুনালস, অর্থাৎ এবং উচ্চ আদালতের কাছে আবেদন শুনানির ক্ষমতা ন্যস্ত করে, ঠিক আছে। এই নির্বাচনী ট্রাইব্যুনাল নীতির সাথে সম্পর্কিত অপসারণের জন্য সংবিধানের 324 অনুচ্ছেদ সংশোধন করে। সংবিধানের কোন অনুচ্ছেদ সরকারি ভাষা প্রতিষ্ঠার বিধান রয়েছে, তাহলে সরকারি বিধান রয়েছে কত নম্বরে, 17 নম্বর, ঠিক আছে। পার্ট হচ্ছে 17, ঠিক আছে। ধারা হচ্ছে 343 থেকে 351 পাওয়া যায়। বিশেষ করে 343 অনুসারে দেবনাগরী লিপিতে হিন্দির ইউনিয়ন সরকারি ভাষা হিসেবে উত্তর করা রয়েছে। এটি সরকারি উদ্দেশ্যের সংখ্যার আন্তর্জাতিক রূপেরও ব্যবহার নির্দিষ্ট করে, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, সিপিইউতে পাইপলাইনিংয়ের মূল উদ্দেশ্য কী, তাহলে পাইপলাইনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে একাধিক নির্দেশ একসাথে কার্যকর করার অনুমতি দিয়ে কার্যক্ষমতাকে উন্নত করা। যদিও প্রতিটি নির্দেশ এখনও একই ধাপের মধ্য দিয়ে যায়, ঠিক আছে, যে আনয়ন, ডিকোড, কার্যকর করা ইত্যাদি। এটি অ্যাসেম্বলি লাইনের মতো, যেখানে বিভিন্ন নির্দেশের বিভিন্ন ধাপ একই সাথে প্রক্রিয়া করা হয়, একটি নির্দেশ শেষ হওয়ার জন্য অপেক্ষা করার আগে পরবর্তী শুরু করার পরিবর্তে, ঠিক আছে। নেক্সট দেখো ভারতে পৌর কর্পোরেশনের প্রধানকে, তাহলে সেটা হচ্ছে পৌর প্রধানকে সেটা বলি, যদি আমরা পৌর প্রধান দেখি সেটা হচ্ছে মেয়র,
ঠিক আছে। মেয়র হচ্ছে পৌর কর্পোরেশনের প্রধান, তিনি বা তাকে শহরের প্রথম নাগরিক হিসাবে, খুব গুরুত্বপূর্ণ, প্রথম নাগরিক হিসাবে বিবেচনা করা হয়। মেয়র এবং ডেপুটি মেয়রের মেয়াদ হচ্ছে কিন্তু 5 বছর। মেয়র এবং ডেপুটি মেয়রের মেয়াদ হচ্ছে কিন্তু 5 বছর। মেয়র কর্পোরেশন সভার নেতৃত্ব দেওয়ার ভূমিকা এবং এর সাথে সম্পর্কিত আনুষ্ঠানিক ভূমিকা একত্রিত করেন। তিনি বা তার হাতে পৌর কর্পোরেশনের নির্বাহী ক্ষমতা রয়েছে। হরিয়ানা, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড, এই 7টি রাজ্যের জনগণের দ্বারা মেয়রের সরাসরি নির্বাচন হয় বা সরাসরি নির্বাচিত হয়। ঠিক আছে। দেখো আমাদের অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে জলের বিক্রিয়া দিয়েছিল বা এরকম কিছু একটা ছিল। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এর সঙ্গে যদি জলের বিক্রিয়া করা হয়, CH3COOH জলের বিক্রিয়া করা হয়, তাহলে CH3COO আয়ন এবং H3O+ আয়ন, H3O+ আয়নে কিন্তু বিভক্ত হয়ে যায় বা ভেঙে যায় এগুলো। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। আর অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কী বলে আমরা? ভিনিগার। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনিগার বলে। শিবালিক সমান্তরাল অঞ্চলকে কি বলা হয়? শিবালিকের সমান্তরাল অঞ্চলকে বলা হয় ভাবর। নেক্সট দেখো কী রয়েছে, নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের সদস্য নয়? অপশান আমরা পেয়েছি বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, গোপাল কৃষ্ণ গোখলে এবং অরবিন্দ ঘোষ। তাহলে সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। চরমপন্থী দলের সদস্য ছিলেন না, বাকিগুলো কিন্তু চরমপন্থী দলের সদস্য। দেখো 1907 সালে সুরাট কংগ্রেস অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছে, মধ্যপন্থী বা চরমপন্থী এবং নরমপন্থী যেটাকে বলা হয়। এই অধিবেশনে সুরাট স্প্লিট নামে পরিচিত। চরমপন্থীরা মধ্যপন্থীদের পদ্ধতি এবং অর্জনে সন্তুষ্ট নয় বা নরমপন্থীদের পদ্ধতি এবং অর্জনে সন্তুষ্ট নয়। তারা ছিলেন তিনটি চরমপন্থী দল। তারা হলো বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে মহারাষ্ট্রীয় দল, বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষের নেতৃত্বে বাংলা দল, এবং রয়েছে লালা লাজপতের নেতৃত্বে পাঞ্জাব দল। এই তিনটি চরমপন্থী দল ছিল। ঠিক আছে। চরমপন্থীদের সবচেয়ে বিশিষ্ট নেতা হলেন বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, যারা সম্মিলিতভাবে লাল বাল পাল ত্রয়ী নামে পরিচিত। ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, বৈদ্যুতিক তার নিম্নলিখিত কোন ধাতু দিয়ে তৈরি করা হয়? তো আমরা সবচেয়ে বেশি যেটা বৈদ্যুতিক তার ব্যবহার করি সেটা হচ্ছে কিন্তু তামা, আর তারপরে যদি দেখা যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়। ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে। আচ্ছা, এখানে বলো তো, তোমরা প্রশ্ন বলো যে এখানে এটাও পড়তে পারে, খুব গুরুত্বপূর্ণ, যে অধাতু হলেও কিন্তু তড়িৎ পরিবর্তন করে, সেই অধাতুর নাম কি? সেটা হবে কিন্তু কি গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হলেও কিন্তু আমাদের কি তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে। নেক্সট দেখো কম্পিউটারে কিপ নেক্সট কি? তাহলে কিপ নেক্সট হচ্ছে একটি ফরম্যাটিং বিকল্প যা অনুচ্ছেদকে দুটি পৃষ্ঠায় বিভক্ত হতে বাধা দেয়। এটাই হচ্ছে কিন্তু কিপ নেক্সট। দেখো তারপরে হচ্ছে COP16 জৈব বৈচিত্র্য সংসদ বা যেটাকে বলি আমরা কনভেনশন অন দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি 2024 আয়োজক দেশ কোনটি? তাহলে COP16 2024 আয়োজক দেশ হচ্ছে কলম্বিয়া। ঠিক আছে। কলম্বিয়ার কালি হচ্ছে কিন্তু আমাদের কি আয়োজক দেশ। নেক্সট দেখো রয়েছে কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? আচ্ছা, কোন গ্রন্থি থেকে? অগ্নাশয় থেকে আমাদের নিঃসৃত হয়। তাহলে অগ্নাশয়ের কোন কোষ থেকে? অগ্নাশয়ের 3টে কোষ থাকে, আলফা বিটা গামা। তাহলে আলফা কোষ থেকে কি গঠিত হয়, মানে নিঃসৃত হয়? বিটা কোষ থেকে কি নিঃসৃত হয় এবং গামা কোষ থেকে কি নিঃসৃত হয়? তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে আমাদের ইনসুলিন খরিত হয়। ঠিক আছে, ইনসুলিন খরিত হয়। আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়। ঠিক আছে। আর গামা কোষ থেকে সোমাটোস্টেনিন। ঠিক আছে, সোমাটোস্টেনিন আমাদের কিন্তু খরিত হয়। এই 3টি কোষ থেকে 3 ধরনের হরমোন আমাদের কিন্তু খরিত হয়। দেখো এখান থেকে আরও কিছু এক্সট্রা জেনে নিই, যে মানবদেহের খুব গুরুত্বপূর্ণ এগুলো। মানবদেহের অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করতে সাহায্য করে। ঠিক আছে। ডায়াবেটিস রোগের আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। ঠিক আছে, বা যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারাকে কিন্তু দেখবে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। 1921 সালে ব্যান্টিং এবং বেস্ট প্রথম ইনসুলিন নিঃসরণ করেন। ডায়াবেটিস মেলিটাস হলো ইনসুলিনের অভাবজনিত রোগ, ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা, ইনসুলিন আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। অগ্নাশয় এনজাইম এবং হরমোন নিঃসৃত হয়। অগ্নাশয় দ্বারা নিঃসৃত হরমোন এবং ইনসুলিন এবং গ্লুকাগন। যকৃৎ হলো মানবদেহের বৃহত্তম গ্রন্থি। যকৃতের অধ্যয়নকে কী বলা হয়? হেপাটোলজি বলা হয়। যকৃতের মানবদেহের রাসায়নিক গান হিসাবে পরিচিত। এই যে কিডনি শরীরে ফিল্টার হিসাবে কাজ করে। কিডনির অধ্যয়নকে নেফ্রোলজি বলা হয়। নেফ্রনকে কিডনির
একক বলা হয়, কার্যকরী একক বলা হয় ক্ষুদ্রান্তের পাকস্থলী এবং বৃহদান্তের মধ্যে অবস্থিত, ক্ষুদ্রান্ত পাকস্থলী এবং বৃহদান্তের মধ্যে অবস্থিত, খাদ্য থেকে পুষ্টি এবং খনিজ পদার্থ বেশিরভাগ শোষণ করে কিন্তু বা শোষণ ঘটে কোথায়, ক্ষুদ্রান্তের মধ্যে ঘটে। মহারাষ্ট্রে কাকে একজন আইকনোক্লাস্ট হিসাবে বিবেচনা করা হয়, সেটা হচ্ছে কিন্তু আইকনোক্লাস্ট মহারাষ্ট্রে ডক্টর বি.আর. আম্বেদকর। যদি ডিরেক্টর বি.আর. আম্বেদকর অপশান ছিল তাহলে ডক্টর বি.আর. আম্বেদকর অপশান হবে, যদি না ছিল তাহলে অন্য হবে কেউ। ঠিক আছে, অপশানগুলো। নেক্সট দেখো, বিশ্ব ভবিষ্যৎ শক্তি শীর্ষ সম্মেলন 2025 অর্থাৎ ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2025 কোথায় আয়োজন করা হয়েছিল? তাহলে এই যে সংযুক্ত আরব আমিরশাহী আবুধাবিতে, কোথায়? আবুধাবিতে অবস্থিত আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে, অর্থাৎ সংযুক্ত আরব আমরশাহির আবুধাবিতে অবস্থিত আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রের মধ্যে অর্থাৎ ADNEC 2025 সালে বিশ্ব ভবিষ্যৎ শক্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এটি আবুধাবি সাস্টেনেবিলিটি উইক এর অংশ ছিল। এর শীর্ষ সম্মেলন 14 থেকে 16 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, নিচের কোনটি একটি নগর উন্নয়ন মিশন? তাহলে নগর উন্নয়ন মিশন যেমন স্মার্ট সিটি রয়েছে, স্মার্ট সিটি প্রকল্প, এইসব প্রকল্পগুলো রয়েছে সেটা নগর উন্নয়ন মিশনের অধীনে পড়ে। MSME সেক্টরে কোন শ্রেণীর ইউনিটের প্রাচুর্য সবচেয়ে বেশি? সেটা হচ্ছে কি মাইক্রো এন্টারপ্রাইজের কিন্তু প্রাচুর্যটা সবচেয়ে বেশি। নেক্সট দেখো কি রয়েছে, ইন্দ্রিয়া এক্সারসাইজ থেকে এরকম একটা প্রশ্ন পড়েছিল। ইন্দ্রিয়া এক্সারসাইজ থেকে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারবো ইন্ডিয়া, ইন্ডিয়া মানে ইন্ডিয়া, আর এ মানে রাশিয়া। তাহলে ইন্ডিয়া, এই যে এক্সারসাইজটা হয়েছিল ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে, কার মধ্যে? ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে হয়েছিল। ঠিক আছে, কী ছিল? এবং এদের আন্তঃকার্যকর্তা বৃদ্ধির উপর নিবন্ধ করেছিল এই এক্সারসাইজটা। 2003 সাল থেকে ভারত এবং রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ইন্দ্র সিরিজের মোড়া, বা এটাকে ইন্দ্র সিরিজের মোড়া বলা হয়। সম্প্রতিকালে ইন্দ্রিয়া মোড়াটি ছিল দ্বিপাক্ষিক নৌমোড়া ইন্দ্রিয়া 2025, যা 28 মার্চ থেকে 2রা এপ্রিল 2025 পর্যন্ত চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। তো এই ছিল আমাদের থার্ড শিফটের প্রশ্ন। যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলো খুবই রিয়েল এবং অথেন্টিক, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আচ্ছা, PDF নিতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ।